জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। টানা 7 দিনের সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওইসব এলাকার সিএনজি চালিত গাড়িগুলো। কোনো কোনো এলাকায় বাসাবাড়িতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। প্রভাব পড়েছে কলকারখানার উৎপাদনেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নেত্রকোনায় টানা 4 দিন ধরে তিতাস গ্যাসের সংযোগ বন্ধ থাকলেও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ নেই 7 দিন। গ্যাস সংকটে জেলার প্রায় 800 থেকে 1000 সিএনজি চালিত অটোরিকশা চালক কাজ করতে পারছেন না। অটোরিকশা চালকরা জানান, বাধ্য হয়ে এলপিজি গ্যাস ব্যবহার করে যানবাহন চালাচ্ছেন তারা। তবে এলপিজিতে ব্যয় প্রায় 3 গুণ বাড়লেও যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি হচ্ছেন না। আমাদের এখন এলপি ভরে চালাইতে হচ্ছে গাড়ি, ভাড়া বাড়তে চাইলে ভাড়া যাত্রী দিতে চায় না। নারায়ণগঞ্জে গ্যাসের চাপ না থাকায় অনেক শিল্প কারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো কোনো কারখানায় উৎপাদন স্বাভাবিক ক্ষমতার মাত্র 15 থেকে 20% নেমে এসেছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যানবাহন। রূপগঞ্জে 16টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র 2টিতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ফিলিং স্টেশনগুলোতে বাড়ছে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। যানবাহন চালকরা জানান, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না। সাভারে বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন এলাকার বাসিন্দারা। বাধ্য হয়ে অনেকে এলপিজি সিলিন্ডার কিংবা কাঠের চুলা ব্যবহার করছেন। এরই মধ্যে তিতাস গ্যাস অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন পৌরবাসী। আমরা বিল দিমু, গ্যাস পাবো না, 1 বছর 2-3 বছর ধরে এরকম। আর 2 মাস ধরে তো 1 মিনিটের লিগে বাড়িতে গ্যাস আমরা। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টাও থাকে না, মানে 1 মিনিটও না। পাম্পে লাইনে গ্যাস নাই, যা গ্যাস আছে ওই পরিমাণের গ্যাস মনে করেন যে গাড়িতে দিতে পারে না। গ্যাস সংকটের প্রভাব পড়েছে এই অঞ্চলে শিল্প কারখানাগুলোতেও। খুব স্বল্প সময়ে চেষ্টা করব যে কিভাবে এটা প্রবলেমটা সলভ হয়, যেই এলাকায় যেই লাইনে গ্যাসটা নাই সেই জায়গায় কিভাবে বৃদ্ধি করা যায়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মতো উপজেলা শহরেও সড়কের পাশে ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের জন্য দীর্ঘ লাইন দেখা গেছে। শাকিলা সিথি, ৭১। ধামরায় গ্যাস সংকটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল আহমেদ। রাসেল, গ্যাস সংকট নিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা? সমস্যার সমাধান কবে নাগাদ হতে পারে এ বিষয়ে জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ মুন্নি। আমি এই মুহূর্তে রয়েছি ধামরাই উপজেলায় পাল সিএনজি ফিলিং স্টেশনে। আমি যদি দেখাই, দেখবেন এই পাম্পে কিন্তু অসংখ্য গাড়ি অবস্থান করছে। বর্তমানে কিন্তু এই পাম্পটিতে গ্যাস সরবরাহ নাই। কি কারণে গ্যাস সরবরাহ নাই এই বিষয়ে আমরা কথা বলেছিলাম ধামরাই যে তিতাস গ্যাসের জোনাল অফিস রয়েছে তাদের সাথে। তারা যেমনটি বলছেন যে ধামরাইতে প্রতিদিন 140 থেকে 150 পিএসআই গ্যাসের চাহিদা রয়েছে। সেখানে তারা গতকালকে 3 থেকে 4 পিএসআই পেয়েছিলেন। ধামরাইতে মোট সিএনজি পাম্পের সংখ্যা রয়েছে 7টি, যেখানে কিনা প্রতিটি পাম্পে 15 পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। সেখানে তিতাস কর্তৃপক্ষই পাচ্ছে 3 থেকে 4 পিএস, যে কারণে পাম্পগুলো বেশিরভাগ সময়ই বন্ধ থাকছে। ধামরাইতে যে 7টি পাম্প রয়েছে এর মধ্যে 2 থেকে 3টিতে দিনে কিছু কিছু সময় গ্যাস সরবরাহ করতে পারছে, যে কারণে প্রতিনিয়তই গ্যাসের জন্য গাড়ির জটলা হয়ে থাকে পাম্পগুলোতে। আর বাসাবাড়ির বিষয় যদি বলি, পাম্পগুলোতে গ্যাস সরবরাহ কিছু পরিমাণ পেলেও বাসাবাড়িতে একেবারেই কোনো গ্যাস সরবরাহ পাচ্ছে না। আমরা যদি একটু কথা বলি যে এই পাম্প কর্তৃপক্ষ রয়েছে, আপনাদের এই গ্যাস সরবরাহ না হওয়ার কারণে কি কি সমস্যা হচ্ছে? আমাদের এই সরবরাহ গত 2 সপ্তাহ যাবৎ খুবই কম। আমাদের পাম্পে 15 পিএসআই মানে গ্যাস সরবরাহ দরকার, আর এখন আমরা 5 পিএসআই পাইলেও আমরা চালাইতে পারি, কিন্তু এখন 0-রও নিচে 2-1 পিএসআই পাই না। মানে অধিকাংশ সময়ই বন্ধ থাকে, যে কারণে আমাদের সেল বন্ধ, আমাদের স্টাফরা বসেই আছে। আর গাড়িগুলো এই এলাকার যত মানুষ যাদের জীবিকা এর উপরে নির্ভরশীল তারাও সব বসে আছে। এই যে সারা রাত বসে থাকে, সারা দিন বসে থাকে, এমন হয় 2 দিনও বসে আছে, 3 দিনও বসে আছে। এতে করে তারাও ভোগান্তি, আমরাও আছি খুবই একটা সমস্যার ভিতরে।
ধন্যবাদ। মুন্নি, শুনছিলেন যে পাম্প কর্তৃপক্ষ যেমন বলছেন, তারা কিন্তু তাদের যে স্টাফ রয়েছেন তারা কিন্তু অলস সময় দিন পার করছেন। আর আরেকটা বিষয় জানা, এই গ্যাস সংকটের কারণে কিন্তু ধামরাইয়ের যে সিএনজি চালকরা রয়েছেন তারা সবচেয়ে বেশি বিপক্ষে রয়েছেন। মুন্নি। রাসেল আহমেদ, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। ধামরাই গ্যাস সংকটের খবরাখবর নিয়ে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাসেল আহমেদ। সাভারের আশুলিয়ার সিএনজি স্টেশনগুলো থেকে অবৈধভাবে সিলিন্ডারে করে কলকারখানায় পাঠানো হচ্ছে প্রাকৃতিক গ্যাস। সন্ধ্যা 6টার পর বিভিন্ন পাম্পে চলছে এই অবৈধ ব্যবসা। যানবাহনে ঠিকমতো জ্বালানি না দিয়ে কারখানায় দেওয়া হচ্ছে এসব গ্যাস। বারবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি তিতাস কর্তৃপক্ষ। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এদিকে ঘন্টার পর ঘন্টা পাম্পে অপেক্ষা করে কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানান প্রাইভেট ও মোটর চালকরা। যত গ্যাস সব কাবার বানিয়ে নিয়ে যায়, আমরা 100 টাকার গ্যাস পাই, সব গ্যাস কাবার বান নাই। এরা নাকি সরকার নাকি এগো আগে কই যে সরকার নাকি এগো আগে কোম্পানি বেচাই দেবে, তারপর আমরা বাঁচবো। এদিকে তো এই দেখে এই যে কন্টেনার লাগানো, কন্টেনার অনেক করে, এই কন্টেনার লাগাইলে প্রেশার থাকে না। তো 2000 টাকার গ্যাস ঢোকার কথা থাকে, ঢোকে হলো 1100-1200, একদিন চালাইলে একদিনও চলে না আর কি। আমি এর পর রোজগার করি এরপরেই চলি, কিন্তু আমি চলতে পারতাছি না, এখন আমার খুব বিপদগ্রস্ত হচ্ছে। এসব সিএনজি স্টেশনে অবৈধ সরবরাহ ও সরকারি নিয়ম নীতি না মানলে পাম্প কর্তৃপক্ষকে জরিমানা ও সতর্কতার কথা জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফ্যাক্টরিগুলোতে গ্যাস দেওয়ার আড়ালে বা সেটাকে সামনে রেখে কেউ যাতে অবৈধভাবে কোনো ব্যবসা পরিচালনা না করতে পারে বা গ্যাস পাচার করতে না পারে সে বিষয়ে আমরা মনিটর করছি, এবং স্পেসিফিক যদি কোনো অভিযোগ পাই সেক্ষেত্রে অবশ্যই আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তা ব্যবস্থা নেব। অবৈধভাবে জামালপুর সদরে 5000 বিঘার বেশি ফসলি জমি পানিতে তলিয়েছে। নিষ্কাশন ব্যবস্থা না থাকায় জমিতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে বোরো ফসল ও আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা বলছেন, সিন্দুরা খাল খনন ও দখল উচ্ছেদ করা গেলে ফসল রক্ষা করা সম্ভব। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় জামালপুর সদর উপজেলার অনেক কৃষক বোরো ধান ঘরে তুলতে পারেননি। পাশাপাশি নষ্ট হয়েছে আমনের বীজতলা। রামপুর, নয়াপাড়া, শীতলকুশা, জয়রামপুর, শরীফপুর সহ এই 5000 বিঘার উপরে জমি এই খালের মুখ বন্ধ থাকার কারণে ডুবে আছে। যদি সে আঙ্গামাইঠে 100 বিঘা জমি আমরা কাটতেই পারি না, পাড়া ধান তলাই গেছে। আমাদের এই হেন্দুরের খাল যদি খুঁই দেয়, না নাগাই দেয় যে বানারের সাথে, জিন্দগি তো এই পানি নামবো না। আমরা জ্বালা গাছি সব পয়সা দেওয়ার পরেও এখন যদি খাল বিল পরিষ্কার করন যা, তাহলে অবশ্যই আমরা একটু আশা করা আমাদের ধান নাগার আমো, 4টা ধান পামো। দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিব, পাশাপাশি আমাদের যে প্রশাসন বা যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এই যারা এখানে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং পানি দ্রুত এখান থেকে নিঃসরণ করার জন্য অতি সত্বর ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় বানার খালের দখল উচ্ছেদ এবং সিন্দুরা খাল খনন করে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে বলে প্রত্যাশা ক্ষতিগ্রস্ত কৃষকদের। পিন্টু হাজং, ৭১। জামালপুরে টানা বৃষ্টিতে ফসলি জমির ক্ষতি হয়েছে। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, কি বলছেন কৃষকরা? পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা কি হয়েছে কিনা, আর প্রশাসন কি ক্ষতিপূরণ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? ধন্যবাদ মুন্নি। মূলত টানা কয়েকদিনের বৃষ্টিতে জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের অন্তত 10টি গ্রাম ফসলের সমস্ত মাটি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় এবং এই জলাবদ্ধতা কিন্তু গত কয়েকদিনে স্থায়ী রূপ নিয়েছে। কারণ যে খালের মাধ্যমে এই অঞ্চলের পানি পুরাতন ব্রহ্মপুত্র নদে চলে যায়, সেই খালের বানার খালের মুখ কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে এবং সেই সাথে রাঙ্গামাটি এবং শীতলকুশা মাঠে যে সিন্দুরা খাল, সেটির 1 কিলোমিটার অংশ কিন্তু গত কয়েক বছরে খনন করা হয়নি।
এই খনন না করার কারণে দুই পাশের যে পানি প্রবাহের যে পথ সেটি কিন্তু পুরোপুরি বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে স্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং ফসলের মাঠের যে হাজার হাজার বিঘা জমি সেটি কিন্তু একেবারেই তলিয়ে রয়েছে এবং এই জমিতে পানি জমে থাকার কারণে আগাছা তৈরি হয়েছে, কচুরিপানা তৈরি হয়েছে। স্থানীয় কৃষকরা যেটি বলছেন যে বানার খালের মুখ যদি পুরোপুরি অপসারণ করা না হয়, পানি নদীতে নামার ব্যবস্থা যদি না করা হয়, তাহলে এই জমিগুলো কোনোভাবেই ফসলের আওতায় আসবে না এবং এটিতে কোনোভাবেই কোনো ধরনের ফসল করা যাবে না। এছাড়াও বৃষ্টির পানির কারণে কিন্তু শত শত বিঘা জমির বীজতলা সেটি কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং কৃষকরা ধান লাগানোর আগে যে গাছি করে সেটি কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকার পরও এই যে শত শত বিঘা জমি এখনো কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এবং স্থানীয় কৃষকরা যেটি বলছেন যে বানার খালের মুখ অপসারণ এবং সিন্দুরা খাল খননই শুধুমাত্র এই জলাবদ্ধতা থেকে তাদের মুক্তি দিতে পারে। এছাড়াও গত বড় মৌসুমের শেষের দিকে বৃষ্টির কারণে এই জমিগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং অনেক কৃষকই তাদের পাকা ধান কাটতে পারেনি। যদিও কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেই সব কৃষকদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, যাদের জমিতে পানি জমে রয়েছে, তাদেরকে তারা সব ধরনের পরামর্শ দিচ্ছেন এবং সহায়তা করবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই খাল খনন এবং খালের মুখ অপসারণে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। আনসারি সুমন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। জামালপুরে টানা বৃষ্টিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে, এ বিষয়ে কথা বলতে আনসারি সুমন যুক্ত ছিলেন। ঠাকুরগাঁও শহরের টাঙ্গন নদীতে ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। শহরবাসীর অভিযোগ, নদীর গতিপথ পরিবর্তন ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ভাঙন তীব্র হচ্ছে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে পানি উন্নয়ন বোর্ড। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে। তানভীর হাসান তানুর তথ্য ও জাহিদ হাসান মিলুর ছবিতে প্রতিবেদন। কয়েকদিনের টানা বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে টাঙ্গন নদী। পানির তোড়ে ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে ঠাকুরগাঁও শহরের খালপাড়া ডিসি বস্তি এলাকা। একের পর এক নদীতে মিশে যাচ্ছে বসতবাড়ি। এলাকার লোকজনের অভিযোগ, নদীর গতিপথ পরিবর্তন এবং ড্রেজার ও ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের পর থেকেই ভাঙন বেড়েছে। টানা বৃষ্টিতে সেই ভাঙন আরো ভয়াবহ রূপ নিয়েছে। নদী খুঁড়ছে বেকু দিয়ে, তখন বলছিলাম যে আপনারা যে এটা খুঁড়তেছেন আমাদেরকে স্থানীয়ভাবে একটু সহযোগিতা করেন বা বস্তা দেন, আমরা থাকার জন্য করব, কিন্তু ওরা কথা শোনে নাই। আমাদের এই পাশে একটা ব্রিজ হচ্ছে, ব্রিজ হওয়ার কারণে আমাদের এই পাশে সাইডটা কাটে নেওয়া হয়েছে। কাটে নেওয়ার ফলে আমাদের ঘর ছিল এই পাশে, আমাদের ঘরের মাটিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। এর আগে তো এরকম হয়নি, পানি উঠছে চলে গেছে, বাড়ি ঘরের কোনো ক্ষতি হয়নি। যখন শুনছি পাড়াবসি খবর দিল আপনাদের ঘর দুটা ভাসে গেছে, আমার বাচ্চা কাচ্চা শুধু আমরা দৌড়ে চলে আসলাম। এই নদী ভাঙনে আমাদের সমস্ত গাছ চলে গেছে, মাটি গেছে, ঘর বাড়ি সব চলে গেছে, বেড়াগুড়া যা ছিল সব ভাসে চলে গেছে। এখন যতটুকু আছে এটাও ভাঙে যাচ্ছে, কি যে করব, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টেনশনে আছি আমরা। ড্রেজার ব্যবহারের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট ঠিকাদার, তবে তার দাবি কাজের প্রয়োজনে এটি ব্যবহার করা হয়েছে। 10 মিটারে ব্লকটা আগের যে এক্সিস্টিং মাটি ছিল, ওই মাটি থেকে প্রায় 3 মিটার নিচে ব্লকগুলা প্লেসিং করতে হইতেছে। এই প্লেসিং করার জন্য ওই জায়গায় আমাদের মাটি কাটতে হইতেছে। মাটি কাটার জন্য আমাদের বেকু ছাড়া অন্য কিছু ইউজ করার কোনো ওয়ে নাই, যার জন্য আমরা বেকু ইউজ করতে হইতেছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে অভিযোগের ড্রেজার তাদের নয়, সেগুলো বালুমহালের। সেটা কিন্তু সরকারি খাস জমি, এবং খাস জমি শুধু না, এটা কিন্তু নদীর খাস জমি। ড্রেজার মেশিন এখানে থাকার কোনো সুযোগ নাই। এখন কোন কারণে এখানে আছে আমি ঠিক জানি না। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ক্ষতিগ্রস্তদের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা ক্ষতিগ্রস্তের ক্ষয়ক্ষতির পরিমাণ এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় তাদের জন্য পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। তবে আপাতত আমরা পানি উন্নয়ন বোর্ডকে এই বিষয়টি জানিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ড তাৎক্ষণিকভাবে সেখানে জিও ব্যাগ ফেলে তারা তাৎক্ষণিকভাবে ভাঙন রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভাঙন রোধ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন শহরবাসী। হাসান আহমেদ, ৭১। ঠাকুরগাঁয়ের টাঙ্গন নদীতে ভাঙন এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তানভীর হাসান তানু। তানভীর, হঠাৎ ভাঙন নিয়ে কি বলছেন নদী পাড়ের মানুষ, এ নিয়ে পানি উন্নয়ন বোর্ড কি বলছে?
টাঙ্গন নদীর তীরে অবস্থিত। এই টাঙ্গন নদীর তীরে যেসব মানুষগুলো প্রায় 14টি পরিবার কিন্তু ইতিমধ্যে কয়েকদিনের প্রবল বৃষ্টিতে কিন্তু তারা কিন্তু নিঃস্ব হয়ে গেছে। এই নিঃস্ব হওয়ার পেছনে কিন্তু স্থানীয় যারা দায়ী করছে এখানকার নদী ভাঙনের মূল কারণ হচ্ছে কিছু এখানে ব্রিজের কারণে ট্রিগার মেশিনের কারণে কিন্তু এই নদী ভাঙনের প্রকোপ আকার ধারণ করেছে। এতে করে কিন্তু প্রবল বৃষ্টির কারণে কিন্তু যেসব এই যে 14টি পরিবারের কথা আমরা বলছি, এই 14টি পরিবারের কিন্তু এই জমিটুকু ছিল এবং গাছপালা ছিল সেই কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে। এতে করে কিন্তু তারা নিঃস্ব হয়ে গেছে এবং স্থানীয় প্রশাসন কিন্তু তাদেরকে ইতিমধ্যে তাদের ক্ষতিগ্রস্ত এইসব মানুষদেরকে কিন্তু তারা মানে আর্থিক সহযোগিতা করেছেন দিয়েছেন। স্থানীয় প্রশাসন বলছেন যেহেতু একটা সরকারি জমির উপর তারা নদীর পার্শ্ববর্তী একটা জায়গায় অবস্থান করছিল, সে কারণে কিন্তু তারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা বিষয়টি জানিয়েছেন যে নদী ভাঙনের মূল কারণ কি। এদিকে আমরা এই স্থানীয় যে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠিকাদারের সাথে কথা বলেছি, তারা কিন্তু একটি জিনিস স্বীকার করেছেন যে ব্রিজের তাগিদের কারণে কিন্তু বালু উত্তোলন হয়েছে। এই বালু উত্তোলনের কারণেই কিন্তু আসলে স্থানীয়রা বলছে তাদের যে নদী ভাঙনটা বেশি হয়েছে এবং নদী ভাঙনের কারণে তারা ক্ষতিগ্রস্ত কিন্তু পানি উন্নয়ন পথ কিন্তু তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ দিয়ে তাদেরকে কিন্তু এই নদী ভাঙন এলাকাগুলোতে তারা ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেছেন এবং ইতিমধ্যে যে পানি নেমে গেছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। আবার কখন পানি হবে, সেই পানি হইলে কিন্তু তারা কিন্তু মানে ক্ষতির মুখে পড়ে যাবে এবং স্থানীয় প্রশাসন এইটুক তাদের কাছে এই 14টি পরিবারকে কিভাবে তারা পুনর্বাসন করবে সেই বিষয়ে কিন্তু তারা মানে উচ্চ লেভেলে কিন্তু কথা বলছেন বলে আমাকে জানিয়েছেন। এই ছিল ঠাকুরগাঁও। তানভীর হাসান তানু, আপনি সঙ্গেই থাকবেন, খবর রাখতে থাকুন। ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীতে ভাঙন নিয়ে কথা বলতে তানভীর হাসান তানু যুক্ত ছিলেন। গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত 11 দলীয় জোটের আন্দোলন চলবে। সিলেটে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। আর এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার ফাঁসির দাবি তোলেন। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। হোসেন আহমেদ সুজাদের প্রতিবেদন। দুপুর থেকেই 11 দলীয় ঐক্যজোটের বিভাগীয় সমাবেশে যোগ দিতে মিছিলে মিছিলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসতে থাকেন জামায়াত, এনসিপি সহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। এই দলীয়করণের ফলে দেশের নির্বাচন ব্যবস্থার যে উন্নতি আমরা চেয়েছিলাম সেই উন্নতি আবার সম্ভব হবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের আগেই নির্বাচন কমিশন সংস্কার করে পুনর্গঠন করতে হবে অথবা এই নির্বাচন কমিশনারদেরকে পদত্যাগ করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এই সরকার, তাদের বিদায় ছাড়া জনগণের মুক্তি নেই। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপোষ করা হবে না বলেও কড়া বার্তা দেন তিনি। জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। 70% মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলতার দ্বার প্রান্তে পৌঁছবে। বাংলাদেশে আমরা আর কোনো ফেসিবাদ চাই না। দেশ থেকে দুর্নীতিবাজ, দেশ থেকে দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে ইনশাআল্লাহ। সমাবেশে সভাপতির বক্তব্যে এলডিপি চেয়ারম্যান বীর বিক্রম কর্নেল অলি আহমদ বিএনপি সরকারের শাসন ব্যবস্থাকে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, সবাই এক হলে সরকার পতন ঘটানো অসম্ভব নয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা দেশে ফিরলে সোহরাওয়ার্দী উদ্যানে তার ফাঁসির দাবি তুলেন তিনি। আপাতত আসবে, কিন্তু এমন সমস্যা সৃষ্টি হচ্ছে সাথে দুলাভাইকেও নিয়ে আসতে হবে। তা আপনারা প্রস্তুত থাকেন ফাঁসির রশি নিয়ে। এখানে আসলে এমনি কাজ চলবে না। এবার ফাঁসি ঢাকা কারাগারে হবে না, সোহরাওয়ার্দী উদ্যানে করতে হবে।
রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের পর সিলেটের এই আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো জোটের বিভাগীয় পর্যায়ের সমাবেশ পর্ব। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট। মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির আরোপের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই, বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রাইজ অ্যান্ড ইউরো কিডস স্কুলের বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি আরও বলেন, দেশে বর্তমানে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, তাই সার সংকট বা সরবরাহ নিয়ে কৃষকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এখন যে শুল্কটা ধার্য করা হয়েছে সেটা সেই একই পরিমাণ। তার মানে এই গতকাল যে অবস্থা ছিল এবং আগামীকাল যে শুল্কের পরিস্থিতি, সেটা সংখ্যাগত কোনো তারতম্য নাই। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে ১,০০,০০,০০০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় সদর উপজেলা পরিষদের হলরুমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে চেক তুলে দেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের মাধ্যমে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জনের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা এবং আহত ১১ জনকে ১ লাখ টাকার এই অনুদান বিতরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক কষ্ট লাঘব করতেই বিআরটিএ ট্রাস্টি বোর্ড এই সহায়তা প্রদান করছে। একই সঙ্গে ভবিষ্যতে দুর্ঘটনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বানও জানান তারা। নড়াইলে জুলাই আন্দোলনের চেতনা ও রাষ্ট্র সংস্কারের দাবিতে জুলাই পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। শনিবার বিকেলে নড়াইল টার্মিনাল মুক্ত মঞ্চে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় যোগ দিয়ে এনসিপি সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন জনমতের প্রতিফলন। এছাড়া পুলিশ প্রশাসন, রাষ্ট্র সংস্কার, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার বিষয়ে জনগণ যদি নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, পাশাপাশি দায়িত্বও যথাযথভাবে পালন করে, তাহলে ভবিষ্যতে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। কর্মসূচিতে আরও অংশ নেন সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পথসভায় বক্তারা বলেন, সমস্যা এগুলা থাকবে, এগুলা আছে, ছিল, কিন্তু ভবিষ্যতে থাকবে না। তখন থাকবে না যখন আমরা আমাদের অধিকারটা বুঝে নেওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্তব্যটাও যখন যথাযথভাবে পালন করব, তখন আর এই জিনিসগুলা থাকবে না। বরগুনায় আদালতে ৫ লাখ টাকার জাল ট্রেজারি চালান জমা দিয়ে মুক্তি পেয়েছে গ্রেফতারি পরোয়ানা ও সাজাপ্রাপ্ত এক ব্যক্তি। নিজের টাকা না পেয়ে হতাশ মামলার বাদী। এদিকে প্রতারকের আইনজীবী ভুয়া চালান সত্যায়িত করে আদালতে জমা দেওয়ার ক্ষমা চেয়েছেন। পরে সাংবাদিকদের জানিয়েছেন, তিনিও জানতেন না যে জমা দেওয়া ট্রেজারি চালানটি জাল। সাগর আকনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বরগুনা পৌর শহরের শহীদ স্মৃতি সড়ক এলাকার শাহজালাল বিল্লা নামে এক ব্যক্তি পটুয়াখালীর কিসমতপুর দেলোয়ার হোসেন ডিগ্রি কলেজের প্রভাষক মাহবুবুল আলমের বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা দায়ের করেন। গত বছরের ২৫ সেপ্টেম্বর আসামির ৬ মাসের সাজা ও ১০ লাখ টাকা ফেরত দেওয়ার আদেশ দেয় আদালত। রায়ের পর পলাতক মাহবুবুল আলম বরগুনা সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার সিল ও সই সম্বলিত ৫ লাখ টাকা জমা দেওয়ার একটি চালানের কপি দাখিল করেন। তবে সোনালী ব্যাংকের শাখা প্রধান বলছেন, চালানের ব্যবহার করা সিল ও সই তাদের নয়, চালানটি ভুয়া। ৫ লক্ষ টাকার যে চালানটি আপনি বলছেন, সেই চালানটা আমাদের এখানে না, সিল কাটানো এবং তারা স্বাক্ষরটা দিয়ে নিচ্ছে, এটা আমার কোনো অফিসারের স্বাক্ষর না। ৫ লাখ টাকার ভুয়া এই চালানের সত্যায়িত করেছেন আসামির আইনজীবী গোলাম মোস্তফা সুমন। তার দাবি, তিনি নিজেও প্রতারিত হয়েছেন। আমরা বিব্রত, কারণ এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে একটা ট্রেজারি চালানো জাল করা সম্ভব, সেটা আসলে অবাস্তব মনে হয়। জালিয়াতির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী। এই খরচের টাকাটা পাওয়ার আশাই মূলত তার কাছে আমি
এই 10 লক্ষ টাকা দেই, কিন্তু টাকা নেওয়ার পরে আমার এই বিবাদী যার বিরুদ্ধে মামলা করি অদ্যাবধি টাকা তো দেয়ই নাই, আরো আমারে ভয়ভীতি হুমকিও দেয়। যে মাহবুবুল আলম উনি ভুয়া চালান দিয়া জামিনও গেছে, আপিলও করছে ভুয়া চালান দিয়া, কিন্তু এই চালানে কোনো টাকা নেই। জেলা ও দায়রা জজ আদালতের পিপি জানান, বিষয়টি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিজ্ঞ আদালত সে ব্যাপারে খুব জিরো টলারেন্স, এবং আমিও মনে করি এই সমস্ত কালপ্রিট ক্রিমিনাল যারা, তাদেরকে বিচার হওয়া উচিত এবং আইনের বিচার, মানুষের যাতে বিচার বিভাগের আস্থা ফিরে আসে, এই ধরনের ঘটনা যাতে পরিবর্তন না ঘটে, এই জন্য একটা দৃষ্টান্তমূলক বিচার আমিও প্রত্যাশা করি। বিষয়টি নিয়ে জানতে একাধিকবার ফোন করে ও কলেজে গিয়েও অভিযুক্ত প্রভাষক মাহবুবুল আলমকে পাওয়া যায়নি। শাকিলা সিথি, ৭১। বরগুনা আদালতে জাল ট্রেজারি চালান এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর আকন। সাগর, অভিযুক্তরা মুক্তি পেলেন কিভাবে, কি বলছেন মামলার বাদীপক্ষ, এই বিষয়ে আইনজীবীরাই বা কি বলছেন? মুন্নি, আপনি যেমনটি বলছিলেন যে আসলে কিভাবে মুক্তি পেল, আমরা দেখেছি যে মামলা সূত্রে জেনেছি 23 সালের 6 জুলাই যে বাদী শাহজালাল বিল্লাহ উনি বরগুনা জেলা যুগ্ম জজ প্রথম আদালতে এই যে চেকের যে টাকা পাওয়ার যে মামলাটি সেটি দাখিল করেন। এর 2 বছর পরে কিন্তু 25 সালের কিন্তু 15 অক্টোবর কিন্তু এই মামলাটির রায় ঘোষণা করে আদালত, এবং আদালতে রায়ে কিন্তু যে বিবাদী রয়েছেন প্রভাষক মাহবুবুল আলম, ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং 6 মাসের সাজা যে আদেশ সেটি কিন্তু বিজ্ঞ আদালত দেয়, এবং পাশাপাশি যে তার বাদীর যে 10 লক্ষ টাকা পাওনা সেটিও দেওয়ার জন্য আদেশ দেয়। কিন্তু সেখানে দেখা গেছে তার 1 মাস পরে তার 1 মাস পরে ট্রেজারি চালানের মাধ্যমে যে 50% টাকা দিয়ে যে জামিনে যেতে হয়, সেই টাকার যে চালানটি, সেই চালানটি কিন্তু ভুয়া প্রমাণিত হয়। কারণ হচ্ছে যখন গত মাসে জুন মাসে যে বাদীর আইনজীবী রয়েছে, আইনজীবী যখন পেমেন্ট অর্ডার পেয়ে টাকা তুলতে যান জেলা হিসাব রক্ষক অফিসে, তখন তিনি কিন্তু গিয়ে দেখেন যে সেই মামলার যে টাকা সেটি কিন্তু জমা হয়নি, এবং পরবর্তীতে তারা পরামর্শ দেয় সোনালী ব্যাংকে যাওয়ার জন্য। সোনালী ব্যাংকে গেলে সোনালী ব্যাংকের যে ব্যবস্থাপক রয়েছে তারা কিন্তু জানায় যে আসলে তাদের যে চালানটি রয়েছে চালানটি সম্পূর্ণ ভুয়া, এবং তাদের যে সিল স্বাক্ষর সেটিও কিন্তু নকল করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু যে বাদী সে কিন্তু একদমই বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে। আমরা দেখেছি আজকেও তিনি কিন্তু আদালতে এসেছেন আবারও বিজ্ঞ বিচারকের কাছে একটি আবেদন নিয়ে তার টাকা পাওয়ার জন্য। আমরা একটু সরাসরি কথা বলবো যে এই মামলার যে বাদী রয়েছে শাহজালাল বিল্লাহ, তার সাথে যে এখন আসলে কোন পর্যায়ে আপনার এই মামলাটি রয়েছে, এবং আসলে আপনি আদালতের শরণাপন্ন হয়েছেন কিনা, এরপরে কি অবস্থায় আছে একটু যদি বলতেন। এখন গত 22 তারিখে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু এই বিবাদী এতটাই সচতুর, এতটাই চালাক, সে বিভিন্ন ভাবে কালক্ষেপণ করে ওই তারিখে শুনানি যেভাবে হোক করানো হয়নি। 22 তারিখে শুনানি যাওয়ার পরে আবার আজকে শুনানি রাখা হয়েছে জেলা জজ বরাবর। আমি সেই উদ্দেশ্যে এখানে আইসা অপেক্ষমান আছি এবং চেষ্টা করতেছি। মুন্নি, যেটা শুনলেন যে এখনো পর্যন্ত কিন্তু যে মামলার যে বাদী তিনি কিন্তু আদালত চত্বরে এসেছেন, আজকে একটি নতুন করে বিজ্ঞ বিচারকের কাছে আবেদন করবেন এবং বিচার পাওয়ার জন্য, এবং যারা সচেতন মহল রয়েছেন এবং আইনজীবীরা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এরকম যদি হয় যে ভুয়া চালান বা ট্রেজারি দিয়ে যদি আদালত থেকে জামিনে চলে যায় সাজাপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে কিন্তু যারা বিচার প্রার্থী রয়েছে তারা কিন্তু খুব দুশ্চিন্তা রয়েছে, এবং বিচার পাওয়ার মধ্যে যে একটি সন্ধিহান সেটিও কিন্তু প্রকাশ পাচ্ছে। তো মুন্নি, এই ছিল থেকে সব শেষ। সাগর আকন সঙ্গেই থাকবেন। বরগুনা আদালতে জাল ট্রেজারি চালান নিয়ে বিস্তারিত জানাতে সাগর আকন যুক্ত ছিলেন। পটুয়াখালীতে জমির বিরুদ্ধে কাঁদা পানিতে ডুবিয়ে এক বৃদ্ধকে হত্যা ও তার 3 পুত্রবধূকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের 5 দিনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। কলাপাড়ার মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার সাগরপাড়ের গ্রাম নয়াকাটা, সেখানকার ছোট্ট 1 খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন খলিল মিয়ার সাথে বিরোধ হারিজ আহমেদের
পরিবারের। এ নিয়ে একাধিক মামলা, পাল্টা মামলা ও সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, গত 19 জুলাই ইউপি সদস্য জসিম খন্দকারের নেতৃত্বে অন্তত 40 জন সশস্ত্র অবস্থায় বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ শুরু করে। হারিজ আহমেদ বাধা দিতে গেলে তাকে কাদা পানিতে চুবিয়ে হত্যা করা হয়। প্রতিবাদ করতে গেলে তার 3 পুত্রবধূকেও বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করে। আমার আব্বার খলিল, সেকান্দার, সলেমান, হাসিব, মিজানুর, আবার সরোয়ার, অলিউল্লাহ, সালেক, এরাই আমার আব্বা বৃষ্টির মতো পিটাইতেছে। আমার আব্বাই পড়ে গেছে, দৌড়ে গেছে আমার স্ত্রী সীমা এবং আমার বাতিজা হাসান, বাস্তি দুলিয়া এবং সুবর্ণা, এরা দৌড়ে গেছে। যাওয়ার পরে বেদরকভাবে এরা আবার এদের খাম্বার সাথে বাঁধে এদেরকে পিটাইয়া আমার আব্বাকে নির্মমভাবে এভাবে হত্যা করছে এরা। 21 জুলাই মহিপুর থানায় ইউপি সদস্য জসিম খন্দকার, খলিল মিয়া সহ 18 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 20 জনের নামে মামলা করেছেন নিহতের স্বজনরা। এটার আমরা বিচার চাই, আমরা ফাঁসি চাই। এইভাবে অত্যাচার করে বা এইভাবে যে মারে, আমাকে এলাকায় কখনো দেখে নেই। এই নতুন বাংলাদেশ তো আমরা এরকম বাংলাদেশ চাইনি, আমরা এদের বিচার চাই। দুইয়ের দেশে পিড়াইছে, হ্যাঁ একটা বাড়ি দিয়ে সইতে পারে না, হ্যাঁ বাড়ি যে কতটি দিছে এর কোনো হিসাব নিকাশ নাই। এই আপনাদের আমরা সত্য বিচার চাই। কিন্তু 5 দিনেও নৃশংস এই হত্যাকাণ্ড ও নারী নির্যাতনের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার না হয় ক্ষুব্ধ গ্রামবাসী। তারা জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। মাথা আসলো আর উপরে আর এই সাইড আর দুই আদি বের আছে, কিন্তু আমরা গেছি লাড়ির ভয়তে আর বেরতে পারিনি। মানে ওই কাপলা গাছটা যাই ধরছে, ওরা ঠ্যাং ধরে টাইনে নামাইয়া হিয়াপর ওদ্দুর পিটাইনে ওদ্দুর পিটাইছে। দুলালের ওই রাস্তায় হালাই পিটাইছে সলেমান আর সলেমানের ছেলে। এই ওনার প্রাণটা যেরকম হত্যা করছে, এই আর আমরা বিচার চাই, এই লোকের আমরা ফাঁসি চাই। এই বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে বলেন, এ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মারধরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হলে এই যে বীরেন্দ্র হারিস 65 বছর, ইনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে এ ঘটনার পর অভিযুক্তদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। পিন্টু হাজং, 71। রূপগঞ্জে নারায়ণগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সদস্যরা। শনিবার বিকেলে নবনিযুক্ত প্রশাসক নুরনবী ভূঁইয়া ও সদস্যরা ঢাক ঢোল বাজিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন দীপু ভূঁইয়ার নিজ বাসভবনে। এ সময় বক্তারা বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে সকলকে নিয়ে রূপগঞ্জ ইউনিয়নকে মাদক মুক্ত করতে সর্বাত্মক চেষ্টা করা হবে। প্রতিটি ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি করা হবে। বরিশালের ব্রজমোহন কলেজের 30,000 শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র 6টি হোস্টেল। শ্রেণীকক্ষ ও হোস্টেল সংকটে ভোগান্তিতে রয়েছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বিধান সরকার। বিধান, কি বলছেন শিক্ষার্থীরা? এ বিষয়ে কলেজ প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কি? মুন্নি, আমি দাঁড়িয়ে এই যে লালু ভবনের সামনে, যেটি নগরীর জীবনানন্দ সড়কে, বগুড়া রোড সড়কে বলা হয়, যে এই যে লালু ভবন, এই ভবনে এখানে 47 শতক জমি রয়েছে এই লালু ভবনে। যদিও কলেজ প্রশাসন বলছে এবং যারা মামলা করছেন তারা বলছেন যে তারা যে এখানে যারা ছিলেন জমির মালিক মূল, তাদের কাছ থেকে ক্রয় করেছেন, ক্রয় সূত্রে তারা মালিক হয়েছেন, বা কেউ বা ডিগ্রি করেছেন এমনি ভাবে, বা কেউ এই যে ভেস্টেড প্রপার্টি হয়েছে সেখান থেকে তারা সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন, এমনি ভাবে কথাগুলো বলছেন। কিন্তু ব্রজমোহন কলেজ তারাও কিন্তু সরকারের কাছ থেকে লিজ নিয়েছেন, যেহেতু মূল ক্যাম্পাসের পরবর্তী পর্যায়ে যেসব ভবনগুলো রয়েছে, যে আপনার যদি বলি যে লালু ভবন, সেখানে এই যে এখন যেখানে দাঁড়িয়ে 47 শতক জমি রয়েছে, নৃপেন্দ্র ভবনের 15 শতক জমি রয়েছে, আপনার দেবেন্দ্র ভবনের জমি রয়েছে প্রায় 1 একর 60 শতক। এই যে রিসেন্টলি যেটা হয়েছে যে 1 একর 60 শতক সুরেন্দ্র ভবনের, সেই জমিটা তারা রায় পেয়েছে এবং তারা বলছে সেখানে বহুতল ভবন করতে পারবেন। যেহেতু এই জমিগুলো যে মামলা চলছে, সে মামলা কিন্তু আজকের নয়, প্রায় 1977 সাল থেকে সেই মামলাগুলো চলমান রয়েছে, প্রায় 50 বছর প্রায় এই মামলাগুলো চলমান রয়েছে। এই মামলাগুলো প্রতিপক্ষ তারাও কিন্তু মামলা চালিয়ে যাচ্ছে, এবং যার ফলে একটি ভবনের রায় এসে সুরেন্দ্র ভবনের 1 একর 60 শতক জমি, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই বিএম কলেজের কোথায় ছাত্ররা রয়েছেন, কোথায় ছাত্রীরা রয়েছেন, এবং কোথায় বা তাদের স্টাফ দিয়ে তারা কিন্তু এই ভবনগুলো দখল করে রেখেছেন, মানে জমিগুলো দখল করে রেখেছেন তাদের পক্ষে রয়েছে। এবং আপনি অধ্যক্ষ বা তার কথা শুনলেন, তিনিও বলছেন যে যেহেতু কাগজপত্র থেকে শুরু করে যাবতীয় সবকিছু বা তাদের পক্ষে রয়েছে, এবং তারা মনে করছেন যে এই জমির রায়গুলো তারা পাবেন। আমরা দেখেছি যে এই যে
প্রফেসর কলির যে শরীর দেবেন্দ্র ভবন, সেখানে আপনার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারা বহুতল ভবন করার জন্য, হোস্টেল নির্মাণের জন্য তারা কাজ শুরু করতে চেয়েছিলেন, কিন্তু সেখানে পুরনো ভবনটি ভেঙে ফেলার পর কলেজ কর্তৃপক্ষ যেহেতু ওখানে ছাত্রী হোস্টেল ছিল, এবং তারপরে কিন্তু প্রতিপক্ষ যারা চালাচ্ছেন তারা বলছেন যে ওখানে তারা কাজ করতে দেবে না, যে আদালতে মামলা থাকায় এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তারাও কিন্তু ওইখানে ভবন নির্মাণের ক্ষেত্রে তারা আসলে পিছিয়ে আসে। তবে যদি এই মামলাগুলো রায় পায় বা আরো তিনটে, এবং আরো একটি জমি রয়েছে যেটা হলো আপনার ডিগ্রি হোস্টেলের পাশে, সেখানেও কিছু জমি রয়েছে, সেটা চলছে জোনাল সেটেলমেন্ট অফিসে, তাদের এই মামলা চলমান রয়েছে। তো সব মিলে এই জমিগুলো যদি ফেরত পায় তাহলে এই যে বুর্জমান কলেজের 30,000-এর অধিক যে শিক্ষার্থী যারা থাকে তাদের কিন্তু আর আবাসনের কোনো সমস্যা থাকবে না। মুন্নি। বিধান সরকার, অসংখ্য ধন্যবাদ বেশ কিছু তথ্যের জন্য। সঙ্গেই থাকবেন দর্শক। বরিশালের ব্রজমোহন কলেজের 30,000 শিক্ষার্থী শ্রেণীকক্ষ ও হোস্টেল সংকটে ভোগান্তিতে রয়েছেন, এ বিষয়ে খবরাখবর নিয়ে বিধান সরকার আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আরমহল এলাকার মাটির সড়কটি রাতের আঁধারে কেটে দিয়েছে একদল দুর্বৃত্ত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এর জন্য দায়ী এলাকার ইমান আলী ও তার লোকজন। যদিও ইমান আলী এই অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষতিগ্রস্তরা দ্রুত সড়কটি পুনর্নির্মাণ ও দোষীদের শাস্তির দাবি তুলেছেন। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য, ছবিতে প্রতিবেদন। আরমহল গ্রামে 50টি পরিবারের দুর্ভোগ লাঘবে প্রবাসী মাসুদ রানা নিজের টাকায় 8 শতক 16 পয়েন্ট জমি কিনে একটি কাঁচা সড়ক নির্মাণ করে দেন। গত 16 জুলাই রাতে কে বা কারা রাস্তাটি কেটে দেয়। এলাকার লোকজন জানান, ওই জমি নিয়ে মামলার জেরে হয়তোবা ক্ষোভে মাসুদের মামা ইমান আলী ও তার সহযোগীরা সড়কটি কেটে দিয়েছে। আমি যেমন সন্ধ্যার পর হইতো মাগি নামাজ পড়া ওই জাল পাশি তোর মাল তো না লেগা জাল পাহাড় দিতেছি, গোটাছি কাটতেছি, এটি দেখি একজন দুজনকে অনেক মানুষ হয়ে গেল। আমার বলতেছে সর এখান থেকে সর, তাহলে কিন্তু জুতা দেওয়ার কোদাল দিয়া কোবামু। পরে আমি সরে গেলাম, অনেক লোক প্রায় 40-50 জন লোক মাটি উড়া দূরা কাটতেছে এবং গালিগালাজ করতেছে। দলফল নিয়ে ইমান আলী এই রাস্তা কাটটা মনে করেন রাস্তাটা পুরা ছত্রভঙ্গ করে ফেলাইছে। এলাকাবাসী আরো জানান, ওই জমির আগের মালিক মোশারফের সাথে ইমান আলীর মামলা চলছিল। মামলায় জেতার পর মোশারফ মাসুদের কাছে জমি বিক্রি করে। মাসুদের রাস্তা করছে জনগণের জন্য, সবার লেগে, কিন্তু আমার ছেলে অন্যায় কাজ এনে কইরা গেছে, রাস্তা বাইয়া ফালাইছে। এই রাস্তাটা রাইতে 10টা বাজাইয়া দুনিয়া মানুষ বলল টাকা দুধটা লইয়া ইট লইয়া এই যে একটা গুটটা ছিঁড়ে গেছে। ওই সূত্রের মালিক হচ্ছে মাসুদ সাহেবরা, কিন্তু ক্রয় করছে হচ্ছে মোশারফ এবং তার বোনের থেকে। কিন্তু এই সম্পত্তিটার ক্ষেত্রে আনোয়ার সাহেব হচ্ছে মামলা করছে বাদী হয়ে, কিন্তু মামলা করছে আনোয়ার সাহেব, ঠিক আছে, কিন্তু এখানে ইমান আলী সাহেব কি পাওয়ার নামায় নিয়ে উনি এই রাস্তাটা রাতের আধারে কাটলো। এটা পারিবারিক কি একটা শত্রুতা বা একটা রাগ বা ক্ষোভ, এটাই আমাদের জানার বিষয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করে ইমান আলী দাবি করেন, তাকে সামাজিকভাবে হেয় করতেই এসব অভিযোগ আনা হয়েছে। জমির মামলা ছিল, মামলা থাকার পরে এই জমির তারা রাস্তা করছে, রাস্তা করার পরে আমি 145 মামলা করছি, মামলা করার পরে তারাই রাস্তা কাটছে, তারাও এই রাস্তা কেটে ডালা ফেলেছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সড়কটি ব্যক্তিগত সম্পত্তির উপর নির্মিত হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপ করার সুযোগ কম। ওই লোক পাঠিয়েছিলাম এবং ইমান আলীকে ডেকে নিয়ে আসছিলাম, আমি নিজে কথা বলেছি আমার অফিসে। পারিবারিক ওই যে ভাইয়ের মধ্যে টাকা পয়সা নিয়ে বন্টন বা জমি জমা সংক্রান্ত বন্টন নিয়ে সমস্যা। তো আসলে এখানে মামলা করা ছাড়া আপাতত আর কোনো সমাধান নাই। শাকিলা শম্পা, ৭১। দর্শক, চলছে দেশযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথেই।